ভুবনে ভুবনে গোপনে গোপনে কত যে মানুষ রয়েছে সৃজনে, যাদের কর্মে পৃথিবী ধন্য, চলুন তাদের কথা শুনি আজে। ভারতীয় চলচ্চিত্রের সঙ্গীত ইতিহাসে রাহুল দেব বর্মন বা আর.ডি. বর্মন এক ঝোড়ো হাওয়ার নাম, যিনি সুরের ব্যাকরণ ভেঙে এক নতুন আধুনিকতার জন্ম দিয়েছিলেন। কিন্তু এই আধুনিকতার মোড়কে মোড়া মানুষটির জীবন ছিল এক মায়াবী ট্র্যাজেডি আর অমীমাংসিত দ্বন্দ্বে ঘেরা। তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি সম্ভবত তার নিজের উত্তরাধিকার, পিতা শচীন দেব বর্মনের বিশাল ছায়ার নিচে নিজেকে প্রমাণ করার এক আজন্ম লড়াই। রাজকীয় আভিজাত্য আর সুরের আবহে কলকাতায় জন্ম নেওয়া পঞ্চমের বড় হয়ে ওঠা ছিল এক আশ্চর্য নিঃসঙ্গতায় ঘেরা। বাবা ছিলেন ধ্রুপদী সঙ্গীতের সম্রাট, যার গম্ভীর ব্যক্তিত্বের সামনে দাঁড়ানোর সাহস ছোটবেলার পঞ্চমের খুব একটা ছিল না। শৈশব থেকেই তিনি চেয়েছিলেন বাবার মতো হতে, কিন্তু বাবার ঘরানা থেকে বেরিয়ে নিজের এক আলাদা পরিচয় তৈরি করার এক তীব্র নেশা তাকে পেয়ে বসেছিল। পঞ্চমের ব্যক্তিগত জীবন ছিল ঠিক তার সুরের মতোই অস্থির এবং বৈচিত্র্যময়। প্রথম স্ত্রী রীতা প্যাটেলের সঙ্গে তার বিয়ে ছিল এক গভীর প্রেমের পরিণতি, কিন্তু সুরের জগতে নিমগ্ন পঞ্চমের সংসার করা হয়ে ওঠেনি। 1971 সালে যখন রীতার সঙ্গে তার বিচ্ছেদ হয়, সেই হাহাকার থেকেই জন্ম নিয়েছিল মুসাফির হো ইয়ারোর মতো কালজয়ী সুর। এরপর তার জীবনে আসেন আশা ভোসলে। এটি ছিল দুই বিশাল মাপের শিল্পীর মিলন, কিন্তু ট্র্যাজেডি এখানেও পিছু ছাড়েনি। সাফল্যের শিখরে থাকা দুই মানুষের ইগো এবং জীবন দর্শন মাঝে মধ্যেই দেয়াল হয়ে দাঁড়াত। জীবনের শেষ কয়েক বছর তারা এক ছাদের নিচে থাকতেন না, অথচ তাদের মধ্যে কখনো আইনি বিচ্ছেদ হয়নি। একাকিত্ব ছিল তার ছায়ার মতো সঙ্গীত, যা তাকে সৃজনশীলতায় অমর করলেও মানসিকভাবে তিল তিল করে শেষ করে দিচ্ছিল। কর্মজীবনে পঞ্চমের পতন ছিল অবিশ্বাস্যভাবে নিষ্ঠুর। 80 দশকের শেষে যখন বলিউড থেকে তিনি প্রায় হারিয়ে যাচ্ছেন, তখন তার এক সময়ের ঘনিষ্ঠ প্রযোজক পরিচালকরা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন। যে মানুষটি একসময় কয়েকশো সিনেমায় কাজ একাই সামলাতেন, তার ড্রয়িং রুম তখন শুনশান। সুভাষ ঘায়ের মতো পরিচালকদের কাছ থেকে পাওয়া অবহেলা তাকে ভেতরে ভেতরে চুরমার করে দিয়েছিল। এই পতনের যুগে তিনি লক্ষ্য করলেন যে আধুনিকতা আর পশ্চিমা বিটের পেছনে তিনি সারা জীবন ছুটেছেন, তা সময়ের স্রোতে ফিকে হয়ে আসছে। তার জীবনের শ্রেষ্ঠ ট্র্যাজেডিটি মঞ্চস্থ হয় ঠিক মৃত্যুর আগ মুহূর্তে। 1942 আ লাভ স্টোরি সিনেমার কাজ যখন হাতে নিলেন, তখন ইন্ডাস্ট্রি তাকে বাতিল করে দিয়েছে। অথচ এই শেষ সুযোগে তিনি ফিরে পেলেন সেই মূলে, যেখান থেকে তিনি পালাতে চেয়েছিলেন। সারা জীবন পশ্চিমা পপ, জ্যাজ আর রক নিয়ে মেতে থাকা পঞ্চম তার শ্রেষ্ঠ কাজটিতে ফিরে গিয়েছিলেন বাবার ঘরানায়, খাঁটি হিন্দুস্তানি রাগাশ্রয়ী এবং মেলোডি নির্ভর সঙ্গীতে। যে আধুনিকতার নেশায় তিনি সারা জীবন মত্ত ছিলেন, সাফল্যের শিখরে পুনরায় আহরণের জন্য তাকে সেই বাবার দেখানো ধ্রুপদী পথেই ফিরতে হয়েছিল। কিন্তু ভাগ্যের পরিহাস হল, এই কালজয়ী সৃষ্টির বিপুল সাফল্য তিনি দেখে যেতে পারেননি। সিনেমাটি মুক্তির আগেই 1994 সালের 4 জানুয়ারি মাত্র 54 বছর বয়সে তিনি বিদায় নেন। মৃত্যুর পর তিনি সব পুরস্কার আর সম্মান পেলেন ঠিকই, কিন্তু যে মানুষটি সারা জীবন বাবার একটা সাবাস শোনার জন্য ব্যাকুল ছিলেন,
সেই হাহাকারটুকু বুকে নিয়েই তিনি মিলিয়ে গেলেন সুরের গহীন অরণ্যে। এভাবেই ওয়েস্টার্ন গানের চূড়াই থেকেও রাহুল দেব বর্মনের শেষ আশ্রয় হয়েছিল সেই বাবার সুরের ঐতিহ্যে, যা তাকে এক অপূর্ণ অথচ অবিনশ্বর কিংবদন্তিতে পরিণত করেছে।